তুমুল নাটকীয়তার মধ্য দিয়ে ডাকসু নির্বাচনের বিষয়ে হাইকোর্টের দেয়া যে রায়, সেই রায় আবার স্থগিত হয়েছে চেম্বার আদালতে। এবং এই যে নাটকীয়তা, আদালতের রায় আবার স্থগিত হওয়া বা ডাকসু নির্বাচন স্থগিত হওয়া, এই বিষয়গুলো নিয়ে ক্যাম্পাসে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ক্যাম্পাসে যেই প্যানেলগুলো রয়েছে, ছাত্র শিবির, ছাত্রদল সমর্থিত সহ অন্য প্যানেলগুলোর যারা প্রতিদ্বন্দ্বিতা করছেন, তারাও ক্ষোভ প্রকাশ করেন। ডাকসু যেন যথাসময়ে হয় সেটির কথা তারা বলেছেন। এছাড়া চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আমরা 2 দিন যাবৎ যেটি দেখলাম, আজকে 144 ধারা ছিল সারাদিন, অপ্রীতিকর কোনো ঘটনা ঘটেনি। 144 ধারা বাড়ানো হয়েছে, কালকেও থাকবে। অনেক ছাত্র আহত হয়েছে। গ্রামবাসীর সঙ্গে ছাত্রদের যেই সংঘর্ষ হয়েছে, সেই সংঘর্ষে কৃষি বিশ্ববিদ্যালয়ে ছাত্রদের দাবি ছিল, সেই দাবিতে তারা অবরুদ্ধ করেছিলেন শিক্ষকদের। তাদের উপর হামলা হয়েছে বহিরাগত পরিচয়, সেখানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এর গত সপ্তাহে আমরা যেটি দেখেছি, বুয়েট শিক্ষার্থীরা আন্দোলন করেছেন এবং প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের এই আন্দোলনে বিভিন্ন প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ঐক্যমত প্রকাশ করে বিভিন্ন জায়গায় আন্দোলন করেছেন। ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সরাও আন্দোলন করেছেন। তো এই যে নানা দিকে নানা আন্দোলন, একদিকে ডাকসু স্থগিত হয়ে যাওয়া, কি হচ্ছে আসলে শিক্ষাঙ্গনে, এই নিয়ে আজকে কথা বলতে চাই RSL স্টিল জনতন্ত্র গণতন্ত্রে। আপনাদের সঙ্গে আছি শেখ জায়েদ। দুজন অতিথিকে আমরা আমন্ত্রণ জানাইছি আমাদের আজকের আয়োজনে। আমার ঠিক ডানে আছেন জনাব মাহমুদুর রহমান মান্না, সভাপতি নাগরিক ঐক্য ও সাবেক ভিপি ডাকসু। স্বাগত আপনাকে। তারপরেই আছেন বিএনপির যুগ্ম মহাসচিব জনাব খায়রুল কবির খোকন, এবং তিনি ডাকসুর সাবেক GS। আপনাকেও স্বাগত জানাই। মাহমুদুর রহমান মান্না ভাই, আপনাকে দিয়ে শুরু করতে চাই। ডাকসু নির্বাচনে এখন আর বাধা নেই, 1 ঘন্টার মধ্যেই আসলে এটির সমাধান হয়েছে। ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের GS প্রার্থী SM ফরহাদের প্রার্থিতা বাতিলের একটা চ্যালেঞ্জ ছিল, সেটা শুনানি, হাইকোর্ট সেটা শুনানি নিয়ে এই নির্বাচন স্থগিত করেন 1 ঘন্টার কম ব্যবধানে। সেটি আবার স্থগিত করেন চেম্বার আদালত। এখন আর আইনি কোনো বাধা নেই। আর এই যে নির্বাচন বাধাগ্রস্ত করার ক্ষমতা কারণ নেই, এমনটি বলেছেন ছাত্রদলের ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান। ভণ্ডুলের চেষ্টা করলে ডিএমপি কমিশনার বলেছেন যে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তো এই ধরনের কথাবার্তা চলছে ডাকসু নির্বাচনে। ডাকসু শেষ পর্যন্ত হবে কিনা এ নিয়েও একটা সন্দেহ ছিল। আপনার এই আজকে পর্যন্ত যা যা ঘটলো, আপনার বিশ্লেষণ জানতে চাই। প্রথম কথা হলো, জানেন যে পুলিশের লোক যাদের থ্রেট করে করে কথা বলে, এগুলো ঠিক না। এটা তো একটা লিগ্যাল অ্যাকশন। জি, ভণ্ডুল করার চেষ্টা করলে সর্বশেষ যেটা বললাম, ডিএমপি কমিশনার এই ধরনের বক্তব্য দিয়েছেন। কি করবেন? আপনার হাইকোর্ট বলেছে না এটা হতে পারবে না, কারণ দেখেছে রায়টা কি হয়েছে, আমি তো ডিটেলসটা পাইনি। চেম্বার জজ বলেছে যে না, এটা এই কারণে ঠিক না। এর কোনোটার মধ্যে কোনো পুলিশ অ্যাকশন নাই। আপনি পুলিশ তখন অ্যাকশন নেবে যখন কেউ ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন তৈরি করে। এই প্রেক্ষিতে এটা আসে না। রায়ে যেটা বলা হয়েছে যে শিবির সমর্থিত GS প্রার্থী SM ফরহাদ, তার বিরুদ্ধে অভিযোগ আছে যে তিনি ছাত্রলীগের সঙ্গে যুক্ত ছিলেন। তিনি ছাত্রলীগ থেকে পদত্যাগ করে শিবিরে গিয়েছেন কিনা সেটির প্রমাণ অন্য প্যানেলের একজন চেয়েছেন, এবং এই বিষয়টিকে তদন্ত করতে বিশ্ববিদ্যালয়ের নির্বাচনী ট্রাইব্যুনালকে আদালত নির্দেশ দিয়েছেন। ঘটনাটা আমি শুনেছি। জি, মানে ধরেন এত বড় ঘটনা ঘটে গেছে আর 1 ঘন্টার মধ্যে সেটা বদলে গেছে, তো সোজা কথা না। এত জেট স্পিডে যে মানে হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্টে বা অ্যাপেলেট ডিভিশনে চেম্বার জজে যায় এবং রায় মধ্যে যেরকম আগে খুব দেখিনি আছে। শেখ হাসিনা আমার হয়েছে রাত্রেবেলা, গভীর রাত্রে অর্ডার বদলে তারপরে আপনার রিমান্ড ক্যান্সেল করে মুক্তি দেওয়ার ঘটনা আছে, আরও অনেক ঘটনা আছে। কিন্তু এটা একটু অপ্রত্যাশিত। অভিযোগটা যেটা হয়েছে, সেই অভিযোগটাকে আমি উড়িয়ে দিচ্ছি না। কেন উড়িয়ে দিচ্ছি না? সত্যি সত্যি কি শিবির ছাত্রলীগের কাউকে নমিনেশন দিয়েছে? এটা তো ইনভেস্টিগেশন হওয়া উচিত। আপনি কি বলতে পারবেন? কিংবা ধরেন যারা আমার কথা শুনছেন, তারা কি জানেন যে এটা সত্যি না মিথ্যা? একটা নৈতিকতার বিষয় আছে। আমি সবসময় একটা কথা বলি, গণতন্ত্র মানে সংখ্যাগরিষ্ঠের শাসন হলেও গণতন্ত্র মানে মূলত নৈতিকতার শাসন। আপনি রীতি বাদ দিয়ে সংখ্যাগরিষ্ঠতা দিয়ে করতে পারবেন না। অর্থাৎ ধরেন যে একটা মেয়েকে রেপ করা যায় এবং তার পক্ষে রায় কি মেজরিটি মাইনরিটি দেওয়া যাবে? কখনই দেওয়া যাবে না। এইখানে এরকম যে যদি এরকম বিষয় থাকে যে এরকম করে কেউ দল বদল করে ভোট করতে পারে না, নৈতিকতার স্খলন হয়, এটা একটা বিবেচনার কথা। আবার ধরেন ভিন্ন থেকে যুক্তি বলি,
আমি গতকালকে একটা দল করেছিলাম, আজকে আমার মনে হচ্ছে আমি দলটা করবো না। জেনুইনলি তো মনে হতে পারে, মানুষ দল বদল করে না, দল বদল করলেই তো কোনো অন্যায় নয়। একটা দল যদি নৈতিকতার দিক থেকে ভিন্ন হয়, আমি তো আওয়ামী লীগ করতাম, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ছিলাম, খুবই সাইলেন্টলি ছেড়ে দিয়েছে। আমার মনে হচ্ছে এই দল নষ্ট হয়ে গেছে, এই দল অনেক ভুল করছে এবং আরও কত কী করবে কে জানে। ইতিহাস, আমি খুব সন্তুষ্ট যে আমি একটা ভালো কাজ করেছিলাম। তো ওই বিতর্কটা ঠিকমতো জানতে পারলাম না, এটা শেষ পর্যন্ত কিসে দাঁড়াবে তা জানি না। চেম্বার জজ এটা তাড়াতাড়ি উইথড্র করে নির্বাচনের পথ করে দিল, কিন্তু আবার আপনি বলছেন ওইটা আমি জানতাম না যে এটা একটা ইনভেস্টিগেশন করবার জন্য বলা হয়েছে। আচ্ছা, ইনভেস্টিগেশনে যদি পাওয়া যায় বিষয়টা সত্যি, আমি যতজনের সাথে কথা বলেছি সবাই আমাকে বলেছে ঘটনাটা সত্যি। শিক্ষার্থী যারা যারা তারা বলেছে ঘটনা সত্যি। আইনগতভাবে কি এটার বাধা আছে, তা যদি থাকে তাহলে আপনি একটা অন্যায় জাজমেন্টের উপরে ভোট করছেন, আলটিমেটলি তাই দাঁড়াবে। আমি কোনো কমেন্ট করছি না, বিকজ আমি এটা এর উপরে জানি না। সেই কারণে আমি মনে করি যে মানে আমি খুব খুশি যে ডাকসু ইলেকশনটা হোক, আমি চাই এটা, কিন্তু সেই চাওয়াটা মানে একটা ভুল বা ধরেন নীতিহীন, অথবা নীতিহীন না বলি, নীতি থেকে বিচ্যুত বা নীতিটাকে একটু ঘষে মেজে নীতিকে পক্ষে নিয়ে আসা, এরকম চেষ্টা করা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের মতো জায়গার নির্বাচনের মধ্যে হওয়া উচিত না। এই ধন্যবাদ অ্যাডভোকেট। জনাব খায়রুল কবির খোকন, কোনোভাবে কি ডাকসু এখনো কেউ বানচাল করতে চাচ্ছে, আপনার কি মনে হয়? ধন্যবাদ আজকের অনুষ্ঠানে আমন্ত্রণ করার জন্যে। আমার শ্রদ্ধেয় অগ্রজ আমাদের মাহমুদুর মান্না ভাই, সম্মানিত দর্শক শ্রোতা, হ্যাঁ, ডাকসু নির্বাচনের কে ঘিরে ইতিমধ্যে যখন ব্যাপক উৎসুদ্দীপনা এবং একটি উৎসবমুখর পরিবেশ তৈরি হয়েছে এবং সেখানে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে আর মতো কদিন বাকি। 9 তারিখে আগামী 9 সেপ্টেম্বরে নির্বাচন হবে। তার মধ্যে হঠাৎ করে আজকে একটি রিটের প্রেক্ষিতে যে হলো আর কি, যে স্থগিতাদেশ দেওয়া হলো, তারপরে 30 তারিখ পর্যন্ত, তারপরে আবার চেম্বার জজ থেকে সেটাকে আবার প্রত্যাহার করা হলো। এই যে বিষয়টি, সেই বিষয়টি অনাকাঙ্ক্ষিত, অপ্রত্যাশিত। এটা আমাদের একটু ছন্দপতন হলো আর কি, যে একটি সুন্দর পরিবেশে হচ্ছিল, সেটা আমরা আশা করছিলাম। যদিও কিছু বিতর্ক ছিল কিছু বিষয় নিয়ে, ওই যে বিষয় নিয়ে এখন যে বিতর্ক হচ্ছে আর কি, যে ওই ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক ছাত্র শিবিরের যে ফরহাদ, তাকে নিয়ে রিট করা হয়েছে। যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আগে আমরা জানি যে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যে ট্রাইব্যুনাল করা হয়েছিল, সেই ট্রাইব্যুনালে যারা ছাত্রলীগ যেহেতু নিষিদ্ধ হয়েছে, তাদের সাথে যাদের সম্পৃক্ততা পাওয়া গেছে তাদের প্রার্থিতা বাতিল করা হয়েছে। সেটা যদি সেখানে বাতিল করা হতো তাহলে হয়তো রিট পর্যায়ে হয়তো যেত না। যে ছাত্রী সে রিট করেছে, সেই কারণে সেই ঘটনাটি ঘটেছে। তো এই ঘটনাটাতে আমি মনে হয় যে চেম্বার জজ যেটা করেছে সেটা আমার মনে হয় যে নির্বাচনটা হওয়ার ক্ষেত্রে আর বাধা থাকলো না, নির্বাচনটা হওয়াই উচিত, সেটা আমরা প্রত্যাশা করছি। কিন্তু ওই যে যার ছাত্রলীগের সাথে সম্পৃক্ততার কথা বলা হয়েছে, সে তো আমরা যতটুকু জানি, যতটুকু শুনেছি আর কি, সে তো 2022 সালের আমরা জানি যে সে সমাজ কল্যাণ যে ইনস্টিটিউট যেটা রয়েছে, সেই সমাজ কল্যাণ ইনস্টিটিউটের গবেষণা ইনস্টিটিউটে ইনস্টিটিউট শাখার ছাত্রলীগের সে ছিল, ওই নভেম্বরে ঘোষিত কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক পদে ও দায়িত্ব পালন করেছে এই ফরহাদ। তো সেখানে সে প্রতিষ্ঠা বলছেন যে কদিন আগে সে সাক্ষাৎকারে বলছেন যে সে ছাত্রলীগের সাথে কোনো সম্পৃক্ততা নেই, না সেই ফরহাদই এটা পরীক্ষিত। এটা তারা গুপ্ত হিসাবে সেখানে তারা তো কোনো সংগঠনের নাম দিয়ে প্যানেল দিচ্ছে না, কারণ তাদের মধ্যে যে লুকোচুরি তারা ছাত্রলীগই করতো। তারা ছাত্রলীগের এখন তারা ছাত্র শিবির রূপ পাল্টিয়ে তারা এখন এই প্যানেল দিয়েছে। এটা ক্যাম্পাসে এটা মানে সবাই, এটা ওপেন সিক্রেট, এটা তো আর কোনো গোপনীয়তা নেই। তো এই যে তাদের যে এই যে লুকোচুরি, তাদের ছাত্র শিবির, এটা ছাত্র ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সচেতন মেধাবী ছাত্ররা, যারা ভোটার, প্রায় বোধ 38,000 ভোটার সোফারাইন্য। তো সেই ভোটাররা তারা সিদ্ধান্ত নেবেন আর কি, যে মানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে দীর্ঘদিনের যে ঐতিহ্য সংগ্রামের যে তাদের ইতিহাস, গণতান্ত্রিক আন্দোলনের, এবং সেই ডাকসুতে মানে স্বাধীনতা বিরোধী বা আমাদের বিরোধী, মানে আমাদের ধর্মান্ধ গোষ্ঠী বা
আমাদের ধর্ম ব্যবসায়ীদেরকে বিষয়ে ওই ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমরা অতীতে আমরা দেখি না ঢাকা বিশ্ববিদ্যালয়ে মানে ডাকসুতে কোনো প্যানেল তারা বিজয়ী হয়েছে কিনা আমাদের জানা নেই। তো আমরা আশা করব যে ডাকসুতে এবার মানে মেধাবী নেতৃত্ব বেরিয়ে আসুক, যোগ্য যারা আগামী দিনে দেশ জাতির জন্য নেতৃত্ব দিতে পারবে, প্রতিভাবান যারা দেশের নতুন নেতৃত্ব আসবে এবং দেশ পরিচালনার ক্ষেত্রে তারা উল্লেখযোগ্য ভূমিকা রাখবে। তো এবং এটা আমি যেটা আমাদের মান্না ভাই বলেছেন, যেখানে আবার ডিএমপির কমিশনার বলছেন যে নির্বাচন যে কোনো মূল্যে তাদেরকে ইয়ে করা হবে, ভণ্ডুলের কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এটার সাথে এটা কিন্তু সম্পৃক্ত নয় আর কি, কারণ আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি হয় না। আমি মনে করি না ভণ্ডুলের একটি অপশক্তি বা এই আশঙ্কা তো যে কোনো থাকতেই পারে, কিন্তু আমি মনে করি না যে এখন যে মুক্ত পরিবেশে যে হচ্ছে, এখন তো অপশক্তি বলতে আমি এই প্রায় কয়েকদিন বাকি আছে নির্বাচন, এর মধ্যে আমরা যে ঘোষিত হওয়ার পরে আমরা এরকম কোনো মানে শক্তির ব্যবহার বা অবৈধভাবে কোনো মানে পরিস্থিতির অবনতি হওয়ার জন্য প্রতিপক্ষকে ঘায়েল করার জন্য কোনো সন্ত্রাসী কর্মকাণ্ড বা কারোর ফিজিক্যালি অ্যাসাল্ট করা বা কোনো রকম হুমকি ভয়ভীতি প্রদর্শন, এটা আমাদের দেখেছি সামাজিক যোগাযোগে আমাদের ফেসবুকের মাধ্যমে একে অপরের বিরুদ্ধে তার অপপ্রচার কুৎসা রটানো সেটা হয়েছে। কিন্তু এই ধরনের পরিস্থিতি নির্বাচন মানে ভণ্ডুল হওয়ার মতো কোনো পরিবেশ তৈরি হয়েছে বলে আমার মনে হয়নি আর কি। ধন্যবাদ আপনাকে। আবার আসবো জনাব মাহমুদুর রহমান মান্না, যারা প্রার্থী হয়েছেন তাদের অনেকেই অভিযোগ করেছেন যে তারা সুনির্দিষ্টভাবে যাদের বিরুদ্ধে শিক্ষার্থীদের উপর নির্যাতনের অভিযোগ আছে এমন নিষিদ্ধ ছাত্রলীগের অনেকেরই তালিকা তারা প্রশাসনের কাছে দিয়েছেন এবং বিচার দাবি করেছেন, এবং অনেকেই ক্যাম্পাসেও আছে, এটি তাদের দাবি তারা বলছে। এবং এই জায়গা থেকে তাদের শঙ্কা, যেহেতু ভোটার হিসাবে এরা অনেকেই আছে, সেক্ষেত্রে এই অংশটা নির্বাচনে কোনো ধরনের অপ্রীতিকর অবস্থা সৃষ্টি করতে পারে, এই শঙ্কা তাদের আছে এবং তারা বিচারেরও দাবি জানিয়েছেন। এই জায়গাটি থেকে মানে কোনো ধরনের শঙ্কা আপনি মনে করেন কিনা, আছে কিনা? মানে অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে এটা তো বলা যায়, কিন্তু মুশকিল হয়েছে কি সেই ছেলেটি বা সেই শিক্ষার্থী মানে ইউনিভার্সিটির ছাত্র, তাহলে সে ভোটার, ছাত্রলীগ করেছে, হয়তো যে অভিযোগগুলো করা হচ্ছে তাও করা হচ্ছে। আইন কি এরকম আছে যে ছাত্রলীগ করলে সে ভোটার হতে পারবে না, ভোট দিতে পারবে না? তো না হলে কীভাবে ইউনিভার্সিটি অথরিটি ঠেকাবে? তাহলে আমি বলবো বরঞ্চ ভাবা দরকার ছিল ভোটের আগে যে এই প্রশ্নটা উঠতে পারে এবং একে কেন্দ্র করে উত্তেজনা তৈরি হতে পারে, পরিবেশ খারাপ হতে পারে, এদের ব্যাপারে কি করা যায়। মানে ধরেন বিশাল দল ছিল তো আওয়ামী লীগ, এবং আওয়ামী লীগের লোকজনের কারো মধ্যে আমি এখন পর্যন্ত কোনো অনুতাপ দেখিনি, কোনো দুঃখবোধ দেখিনি। যে অন্যায় তারা 15 বছর ধরে করেছে, লুটপাট, অত্যাচার, খুন গুম খুন সবই তো করেছে। আচ্ছা, এদের মধ্যে একেবারেই কোনো মানবতা ছিল না নাকি? এরকম একটা পরিস্থিতিও থাকতে পারে যে এদের মধ্যেও অনেকগুলো মানুষ আবার পরিশীলিত হয়ে অপরাধ স্বীকার করে তারপর ফিরে আসতে পারে, যেরকম ট্রুথ কমিশন যেগুলো করে। আমরা এখান থেকে এসে স্কোপটা নাই, ফলে এই জায়গাটা আনরিজলভ থাকছে। এইরকম প্রশ্ন যে শুধু ডাকসু নির্বাচন হচ্ছে তা তো না, জাতীয় নির্বাচনে হচ্ছে। এই যে নূরের উপরে হামলা, তার পেছনে কি? নূর আবার ওখানে গেল কেন জাতীয় পার্টির অফিস পর্যন্ত? তার কারণ ওটার মধ্যে একটা পলিটিক্স যে পতিত স্বৈরাচার বোধহয় জাতীয় পার্টির লাঙ্গল মার্কাকে অবলম্বন করবার চেষ্টা করছে। তো এই বিষয়টাকে আপনি নিষ্পত্তি করবেন ক্যাবনে। শুধুমাত্র পুলিশ অ্যাকশন দিয়ে যদি করতে চান, কোনো সময় পুলিশ অ্যাকশন লাগবে আমি তা মনে করি, কিন্তু এটা কেবল পুলিশ অ্যাকশন দিয়ে নিষ্পত্তি করা যাবে না। তা যদি হতো তাহলে এতগুলো বছর পরে অভিযোগ করছে না কেউ। আমি জাতীয় পার্টির এক নেতাকে দেখলাম যে তিনি বলছেন 50-54 বছরের পরে যদি মুক্তিযুদ্ধে যারা বিরোধিতাকারী তারা যদি সমস্ত সুযোগ সুবিধা পায় তাহলে জাতীয় পার্টিকে কেন নিষেধ করাবে? এই প্রশ্ন আজকে বেশি সরব নয়, কম শুনছেন, কিন্তু হয়তো আজ থেকে 1 বছর পরে 2 বছর পরে বড় হয়ে যেতে পারে, তখন হ্যান্ডেল করবেন ক্যাবিনেট। রাজনীতিকে না গায়ের জোরে লাঠি পেটা করে কখনো নিষ্পত্তি করা যায় না। জি, ধন্যবাদ। খায়রুল কবির খোকন, শঙ্কার বিষয়টা বলছিলাম যেটি উনি নুরুল হক নূরের প্রসঙ্গটিও টানলেন। চিহ্নিত যাদের বিরুদ্ধে অভিযোগ আছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা যেরকম রাজনীতি বা দেশে যারা এই হত্যাকাণ্ড চালিয়েছে তাদের ক্ষেত্রেও যেরকম খুব বড় মাপের ব্যবস্থা বা ধরা বা জেলে নেয়া সেরকম দেখা যায় না। ছাত্ররা অভিযোগ করেছেন যে ক্যাম্পাসেও তারা যাদেরকে চিহ্নিত করেছেন তাদের বিরুদ্ধে তেমন ব্যবস্থা নেওয়া হয়নি। তাদের পক্ষ থেকে কোনো ধরনের ক্ষয়ক্ষতি বা ডাকসু নির্বাচন বানচালের চেষ্টার শঙ্কা আছে কিনা?
হ্যাঁ, সেটা তো সেই অভিযোগ তো থাকতেই পারে, কিন্তু সেই অভিযোগের বিষয়ে 1 বছর অতিবাহিত হলো, যারা মানবতা বিরোধী অপরাধ করেছে, গণহত্যা করেছে, এই মাফিয়া এবং এই ফেসিবাদের বিরুদ্ধে এই বাংলাদেশের মানুষ সবাই ঐক্যবদ্ধভাবে আন্দোলন করে একটি 5ই আগস্ট তার পতনের মধ্যে দিয়ে আজকে মুক্ত পরিবেশ ফিরে পেয়েছে। এই অবস্থাতে মানে দীর্ঘ 1 বছর অতিক্রম হলো আর কি। এর মধ্যে ক্যাম্পাসে যারা চিহ্নিত, যারা বিগত দিনে এই ফেসিবাদ বিরোধী আন্দোলনে প্রকাশ্যে তারা গণতন্ত্রের সপক্ষে যারা আন্দোলন করেছে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বা ছাত্র আন্দোলনের করতে গিয়ে যারা বাধাগ্রস্ত হয়েছে, তাদের আক্রমণ হয়েছে, যারা চিহ্নিত হয়েছে, তাদের বিরুদ্ধে স্পেসিফিক কোনো রকম মামলা দেওয়া বা তাদের বিরুদ্ধে অভিযোগ করা, সেই অভিযোগগুলো কতটুকু হয়েছে আইনগতভাবে সেটা আমরা জানি। সারা দেশে আমরা জানি যেখানে আমাদের অনেকের বিরুদ্ধে যারা এই ধরনের গণহত্যার সাথে জড়িত ছিল তাদের বিরুদ্ধে মামলা হয়েছে, এবং সেই আওয়ামী লীগ, যুবলীগ বা ছাত্রলীগ যারা ছিল অনেক ছিল, তাদের আইনের আওতায় নেওয়া হয়েছে, গ্রেপ্তার অনেক জায়গায় হচ্ছে, অনেকে দেশ ছেড়ে পালিয়েও গিয়েছে। তো এখন ক্যাম্পাসে এখনও দৃশ্যমান তারা পদচারণা করে বেড়াচ্ছে এবং তারা হুমকির কারণ হয়ে দাঁড়াচ্ছে। এটা চিন্তার বিষয় যে যারা অভিযোগগুলো করেছেন তাদেরকে সুনির্দিষ্টভাবে তাদের নাম বলা উচিত, তাদের পরিচয় বলে আমার মনে হয় যে এটা আইন প্রয়োগকারী সংস্থা এবং বিশ্ববিদ্যালয় পরিবেশ পরিষদ যেটা রয়েছে, ছাত্র সংগঠনগুলো রয়েছে, তারা ঐক্যবদ্ধভাবে যে নির্বাচনের বা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের অনুকূল শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার স্বার্থে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হোক। এই বিষয় নিয়ে তারা প্রেস কনফারেন্স করতেও পারতেন বা একটা বিবৃতি দেওয়া, এই বিষয়টা তাহলে হয়তো আমার বিষয়টা মানে তারা বলেছে তারা লিখিতভাবে বিশ্ববিদ্যালয়কে জানিয়েছেন, কিন্তু বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সেই ব্যাপারে কতটুকু পদক্ষেপ নিয়েছেন। হ্যাঁ, সেটা এখন যদি তারা গাপটি মেরে থাকে, তারা নিশ্চিত যে তারা নিষিদ্ধ সংগঠন, তারা যেহেতু সরকার তাদের এই সন্ত্রাসী কর্মকাণ্ডের জন্য আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছে এবং ছাত্রলীগকে নিষিদ্ধ করেছে, এখন তারা আবার সেখানে একটা স্বাভাবিক প্রক্রিয়া নির্বাচন হবে, সেখানে বাধার কারণ হতে পারে। তারা নেপথ্যে থাকে, তাদের যেহেতু তাদের মানে লক্ষ লক্ষ কোটি টাকা তারা লুটপাট করেছে, অবৈধ টাকা আছে, অবৈধ অস্ত্র রয়েছে, তারা সন্ত্রাসী কর্মকাণ্ড করেছে অতীতে, সেটা হয়তো বিভিন্নভাবে সেই পরিবেশ তারা বিঘ্নিত করতে পারে, সেই আশঙ্কা তো থাকে যায়। এই জন্য আমার মনে হয় যে এই বিষয়টা আইন প্রয়োগকারী সংস্থা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে একটু গভীরভাবে ভাবতে ভাবা উচিত। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রসঙ্গে আসতে চাই জনাব মাহমুদুর রহমান মান্না, আপনি একটা কর্মসূচিতেও অংশ নিয়েছেন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আজকেও 144 ধারা ছিল, আগামীকালও থাকবে 144 ধারা। আজকে কোনো অপ্রীতিকর ঘটনা দেখা যায়নি, কিন্তু যেটা ঘটে গেল, এত পরিমাণ ছাত্র কখনো নিজেরা মারামারি করেও আহত হয়নি, যেটি বিশ্ববিদ্যালয়ের হিসেব, এবং পরবর্তীতে গণমাধ্যমে এসেছে 1500 ছাত্র আহত হয়েছে এবং 500-র মতো মেডিকেলে ভর্তি হতে হয়েছে। এই হচ্ছে হিসাব। আইসিইউতে আছে, তাদের জীবন সংখ্যা আছে। একটু আপনি এটা বিশেষভাবে খোঁজ খবর রেখেছেন, আমি যতটুকু জানি একটু বলবেন। দ্যাট ইজ মাই ইউনিভার্সিটি, আমি তো ওই জন্য রেখেছি ঠিকই। আমি কর্মসূচিতেও গেছি এবং আমি বিশ্বাস করেন মানে বিস্ময় অভিভূত, খুবই ব্যথিত এবং বলতে পারেন হতচকিত। এটা কি শুধু এই ক্ষোভ থেকে এত বড় কিছু হয়ে যেতে পারে? প্রশ্নটা সেটাই, কোথা থেকে হলো? আমি যে সমাবেশটাতে গেলাম, যারা আয়োজন করলেন তাদেরকে আমি প্রশ্ন করেছি এটার উৎসটা কী বলছে। পত্রিকায় লিখেছে একটা খুব তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এটা হয়। আমি ওখানকার যাদের পেয়েছি, কথাবার্তা বলেছি, যেটা তারা বলছেন 1জন বা 2জন ছাত্র একটু বেশি রাতে তার বাসায় ফিরেছে, সে ভাড়া করে একটা বাড়িতে থাকে, মানে ক্যাম্পাসের বাইরেই অনেক ঘর বাড়ি আছে, ভাড়া করে থাকে, দারোয়ান তাদেরকে ঢুকতে দেয়নি। এই নিয়ে সমস্যা এবং দারোয়ানদের সাথে সমস্যা হয়েছে। আমি ইউনিভার্সিটিতে চট্টগ্রামে ভর্তি হয়েছিলাম 1968 সালে। সেই সময় আমি দেখেছি যে স্থানীয় লোকজন, মানে ধরেন বিশ্ববিদ্যালয়টা হয়েছে যে তার গুরুত্বটা বোঝেও না, বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের সঙ্গে কিভাবে আসতে হবে সেটাও তারা জানে না। এখনও পর্যন্ত সেই অবস্থা আছে কিনা তা আমি জানি না, কিন্তু এই ঘটনাটা সন্ধ্যা বা ওই রাতের মধ্যে কিছু হয়নি, কিন্তু পরের দিন ফ্লেয়ার আপ করেছে। আগের রাতেও ছিল টেনশনটা, ফ্লেয়ার আপ করেছে। এই পুরা দিনটা এই যখন সংঘর্ষ চলে তখন কেউই ভার্চুয়ালি কিছুই করে নাই, এবং সেখানে প্রভিসি, প্রক্টর তাদেরকে এগিয়ে যেতে দেখলাম। আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা নাই, একজনের হাত ভাঙা, প্রক্টরের এখানে ইট লেগেছে, প্রভিসি হাত বাঁধা, পুলিশ সদস্যদের উপস্থিতিও সেখানে ছিল না। এবং তাদেরকে ফেসবুকে কাঁদতে দেখা গেছে, আবেদন করতে দেখা গেছে যে এইভাবে আমরা মার খাচ্ছি পড়ে পড়ে, আপনারা আসেন আমাদেরকে সাহায্য করেন। পুলিশ যায়নি তো।
আমি যেটা শুনলাম, দেখেন শেষ পর্যন্ত আর্মি গেছে, তারপরে পুলিশ। আর্মি গেল কেন ওই জায়গাতে? আর্মিতে যাওয়ার কথা না। আমি জিজ্ঞেস করলাম, তখন বললো যে স্যার ফোন করেছিলেন বোধহয়, এই জন্যে আর্মি আসছে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের একটা ঘটনার প্রেক্ষিতে পুলিশই গেল না। হোয়াট ইজ দিস পুলিশ? এটা দিয়ে আমি কী করব? এবং তারপরে প্রধান উপদেষ্টাকে, মানে প্রধানমন্ত্রীকে যদি আর্মিকে ফোন করতে হয়, তার মানে ইউ হ্যাভ নো অ্যাডমিনিস্ট্রেশন। আমি বলতে পারি ইউ হ্যাভ নো গভর্নমেন্ট ইভেন। আপনি বলছেন 5 মাস 5.5 মাস পরেই নির্বাচন, কোনো পুলিশ কোথাও যায়নি, এরকম একটা ঘটনা যায়নি। আচ্ছা, একটা সেন্টারের মধ্যে মারামারি হলো, বাক্স টাক্স নিয়ে রওনা দিল, পুলিশ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবে। আমি যদি ভাবি এরকম, আমার কি খুব অন্যায় হবে? কারণ পুলিশ তো ডিউটি করছে না। এবং মানে আমাদের কত বড় ভালনারেবিলিটি আছে সেটা বুঝে দেখেন। এমনিতেই গ্রামের লোক হোক আর যেখানকার লোক হোক না কেন, আমাদের সময় থেকে আমরা দেখেছি কি ছাত্রদেরকে সবাই একটা সম্মান করে। এরা লেখাপড়া শিখছে, এরাই একসময় ভবিষ্যতের নাগরিক হবে, নেতা হবে, সব হবে, এগুলো কমন ধারণা কৃষকের শ্রমিকের মধ্যে আছে। তারা এই সম্মানটা করলো না, তাদের উপরে এই রকম আঘাত করলো। এটা থরো ইনভেস্টিগেশন হওয়া দরকার ছিল। কিন্তু এইটার কি একটা অবস্থা হয়েছে, আমরা যখন ধরেন আন্দোলন করছি, তখন কথার কথা এই বসুন্ধরা থেকে বেরিয়েছি গুলশান যাব, পথের মধ্যে পুলিশ ধরে ফেলছে। ওরা জানে যে আমরা দিক দিয়ে যাচ্ছি, মানে তাদের ইন্টেলিজেন্স ওয়ার্ক এত শক্তিশালী। আর আপনি জানেন গতকালকে রাপা প্লাজা থেকে 100-150 আওয়ামীপন্থীদের একটা মিছিল শঙ্কর পর্যন্ত গেছে। পথের মধ্যে 4টা-5টা ওই কী বলে ককটেল ফুটিয়েছে, পুলিশ নাই। তারপরে যেখানে ঘটনাটা শেষ হয়েছে সেইখানে পুলিশকে পেয়েছে, সাংবাদিকরা জিজ্ঞেস করেছে, ওরা বলেছে আমরা তো আস্তে আস্তে ওরা সব চলে গেছে। হোয়াট ইজ দিস আনসার? মানে এইটা হলে আপনার ইন্টারনাল যে আপনার ডিসিপ্লিন, ল অ্যান্ড অর্ডার, এটা তো মেনটেন করেনি কেউ নাই। ওরকম করে যদি বলেন পুলিশগুলো, ভাই আমি বলি, মানে আমি বাহিনীর ত্রুটি বা কীরকম করে বলবো, 15 বছর ধরে যে শাসনটা চলেছে তারা পুলিশকে ব্যবহার করেছে মানুষকে খুন করার কাজে, গোপন হত্যা করার কাজে, র্যাবকে ব্যবহার করেছে, বহু রকম এরকম কাজ হয়েছে। এই ঘটনার পরে আপনার একটা খুবই গুরুত্বপূর্ণ দায়িত্ব ছিল যাতে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনের জন্য এই ল এনফোর্সিং এজেন্সিগুলোর সাথে আপনি বসে তাদেরকে একটা জায়গায় আসেন। কারণ পুলিশের মধ্যে একটা ট্রমাতে হয়েছে, জনগণের ক্ষোভ এমন জায়গায় গেছে যে তারা পুলিশকে পিটিয়েছে, মাথায় ইট দিয়ে পিটে বারবার পরে গাছের মধ্যে লটকে দিয়েছে। এগুলো তো আমরা দেখেছি। তো ওই ট্রমা থেকে তাদেরকে বের করে আনা, কিন্তু তারা যে অপরাধ করেছে তার তো মাপও করতে পারবেন না, এই ব্যাপারটা নিষ্পত্তি করে পুলিশকে আবার আপনি আপনার জায়গাতে নিয়ে আসতেন, করেন নাই, করতে পারেন নাই বা বোঝেন নাই। না বোঝেন নাই আমি বলবো না, 2বার প্রধান উপদেষ্টা বসেছিলেন পুলিশের কর্মকর্তাদের সাথে, অনেককে নিয়ে বসেছিলেন, 2বার উনি কথাবার্তা বলেছেন। ওনার নিজের বক্তব্যও ছিল যে পুলিশ এখন আমাদের কাছে টপ প্রায়োরিটি, এটা ঠিক করতে হবে। কিন্তু কি হলো পুলিশের? কিছুই তো হয়নি। আমি যে এখন এগুলো বলছি না, আমার হয়তো টোনে দর্শকরা ভাববে কি ফ্রাস্ট্রেশনটা কি, তো এটা ফ্রাস্ট্রেট হওয়ার তো কী করবো? 1,500 ছাত্র ইনজুর্ড হয়েছে, নাথিং ওয়াজ ডান ফ্রম দি ল এনফোর্সিং এজেন্সি। এটা কোন কথা হলো? 2টা ছেলের মধ্যে আমাকে সকালবেলা তারা বলছে ভাই 2টাই না মারলে একটা মারাই যাবে, এত অবস্থা খারাপ। এই সংঘর্ষে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বা যে কোনো বিশ্ববিদ্যালয়ের ছাত্র যদি মারা যায়, এর দায় কে নেবে বলেন? আমি তো দেখছি যে এই সিচুয়েশনটা যে কোনো সময়ের চাইতে একটা খারাপ সিচুয়েশন। এবং কখন হচ্ছে? সামনে ডাকসু ইলেকশন, তারপরে জাতীয় নির্বাচন, ডাকসুর এই অবস্থা, কৃষি বিশ্ববিদ্যালয় বন্ধ হয়ে গেছে। কিভাবে বন্ধ হয়েছে সেটা আর এক স্টোরি। স্থানীয় জনগণের সঙ্গে গোলমাল রাজশাহী বিনোদপুরে বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের সাথে আমাদের সময় থেকে চলে। আবার এইখানে কৃষি বিশ্ববিদ্যালয় হলো, এখানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় হলো, একটার পর একটা বিশ্ববিদ্যালয় এই পরিস্থিতি যদি হতে থাকে তাহলে কিন্তু আপনি শান্তিমতো কিছুই করতে পারবেন না। ধন্যবাদ আপনাকে। খায়রুল খোকন, আপনার কাছে আসবো একটা বিরতি থেকে এসে, তারপরে আসি। দর্শক, কথা বলছিলাম কি হচ্ছে শিক্ষাঙ্গনে, জানার চেষ্টা করছিলাম, বিশ্লেষণ শুনছিলাম। একটা বিরতিতে যাচ্ছি, ফিরে এসে আরও কথা হবে, সঙ্গে থাকবেন। বিরতির পর আবারও স্বাগত। দেখছেন RICS জনতন্ত্র গণতন্ত্র। কথা বলছিলাম হঠাৎ কেন উত্তপ্ত বিশ্ববিদ্যালয়গুলো, শিক্ষাঙ্গনগুলো উত্তপ্ত কেন, প্রসঙ্গে জনাব খায়রুল খোকন আপনার কাছে আসতে চাই। পুলিশের নিষ্ক্রিয়তার কথা বলেছেন জনাব মাহমুদুর রহমান মান্না, এবং এই যে এই ধরনের ঘটনা বা এগুলো কিছু হওয়ার আগে কিছুটা আঁচও করতে পারে পুলিশ তাদের গোয়েন্দা নজরদারিতে, কিন্তু এই ধরনের কোনো কার্যক্রমই দেখছি না আমরা। আবার কৃষি বিশ্ববিদ্যালয়েও দেখলাম যে তাদের কিছু দাবি ছিল, সেই দাবির ভিত্তিতে তারা সেখানে আন্দোলনও করছিলেন। কম্বাইন্ড বা সমন্বিত ডিগ্রির দাবিতে তারা শিক্ষকদের অবরুদ্ধ করেছিলেন। পরে তাদের উপর হামলা হলো, ছাত্রদের উপর হামলা হলো, বহিরাগতরা ককটেল ফোটালো,
এবং এই পরিস্থিতির মধ্যে বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হলো। কেন শিক্ষাঙ্গনে হঠাৎ করে এই ধরনের উত্তপ্ত পরিবেশ ভবিষ্যতের অন্য কিছু টার্গেট করে হচ্ছে? এটা কি পরিকল্পিত? আপনার কি মনে হয়? আমার কাছে মনে হয় যে এই অন্তর্বর্তীকালীন সরকার যে তার যে রোড ম্যাপ ঘোষণা করেছেন কদিন আগে সরকার নির্বাচন কমিশন, তার আগে পরের থেকেই শুরু হয়েছে এটা। মানে যে পরিস্থিতিটা, সেই পরিস্থিতিটা মনে হচ্ছে যে একটা অশুভ শক্তির উত্থান এবং একটি গভীর ষড়যন্ত্র চক্রান্তের অংশ হিসেবে এইসব বিচ্ছিন্ন যে গঠনের বিস্তৃত ঘটনা আমি বলবো না, এগুলো মনে হয় পরিকল্পিতভাবেই মনে হচ্ছে, মানে হতে পারে, মানে যে ঘটনা আমরা বুঝতে পারছি না হলে এই ধরনের এই ধরনের ঘটনাগুলো অতীতে যে হয়নি তা নয়, কিন্তু এই সাম্প্রতিককালে একই বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে যেগুলো হচ্ছে সেটা মনে হচ্ছে, দেখে মনে হচ্ছে যে পরিস্থিতি একটু মানে অবনতি হচ্ছে বা আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর প্রতি মানুষেরও আস্থা কমে যাচ্ছে মনে হয়, এটাও দেখতে পাচ্ছি। তারপরে তারাও সেই আইন প্রয়োগ করার ক্ষেত্রে যে প্রশাসনের যে ভূমিকা, সেটাও মনে হয় যথাযথভাবে তারা সেই পদক্ষেপ নিচ্ছেন না। তাৎক্ষণিকভাবে এইসব পদক্ষেপ যদি কঠোর হস্তে না হতো, তারা বলছেন কেন আমাদের নেওয়ার ক্ষেত্রে তারা যে এই মানে একটু শিথিলতা বা তাদের যে মানে উদাসীনতা, ওটার পিছনে কি কারণ থাকতে পারে আমি ঠিক বুঝতে পারছি না। কিন্তু তাদের যেহেতু তারা তো মানে আমার মনে হয় যে তারা নির্বাচিত সরকার হওয়ার কারণে তারা দায়বদ্ধতা জবাবদিহিতা নাই, এই কারণে তারা নিচ্ছেন না, তারা ভালো থাকতে চাচ্ছেন জনগণের কাছে। মানে আমার কথা হলো যে এক পক্ষ মানে যদি কোনো অ্যাকশনে যায় তাহলে তো কোনো পক্ষ বিপক্ষে যাবে, তাই না? এটা আমি মনে করি যে এই নির্বাচনকে সামনে রেখেই আমাদের নেতা, আমাদের বিএনপির অ্যাক্টিং চেয়ারম্যান তারেক রহমান কিন্তু অতি সম্প্রতি গতকালকে আজকেও একাধিকবার বলেছেন যে নির্বাচন বানচাল করার ষড়যন্ত্র মানে ডালাপালা মেলতে শুরু করেছে, এই কথা তিনি বলেছেন। শুধু তাই বলেন নাই, শুধু অশুভ শক্তির তৎপরতা দৃশ্যমান, এই কথা কিন্তু তিনি বলেছেন। মানে আজকেও পত্রিকায় দেখেছেন বোধহয় এগুলো বলেছেন। তার মানে এই যে অশুভ শক্তিরই একটি বহিঃপ্রকাশ আমি মনে করি। এই সব ধরনের ঘটনাগুলো যেটা ঘটছে, আমাদের ডাকসু বিপি নুরুল হক নুরুর উপরে যে গণ অধিকার পরিষদের যে আমাদের চেয়ারম্যান, তার উপরে যে ঘটনা ঘটলো, সেটাও তো মানে ন্যাক্কারজনক ঘটনা, সেটা ঘটছে। সেই ঘটনা মাহমুদুর রহমান মান্না বলেছেন যে পুলিশের এরকম বেহাল অবস্থা হলে এই বেহাল পুলিশ দিয়ে নির্বাচন কিভাবে? হ্যাঁ, এর সাথে আমিও এর সাথে একমত পোষণ করছি, কারণ নির্বাচনের সময় পরিস্থিতি আরও উত্তপ্ত হতে পারে, কিন্তু আমরা মনে করি যে আমরা যে বারবার বলছি যে এবার একটি অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য, অংশগ্রহণমূলক, ইনক্লুসিভ, ক্রেডিবল একটি ইলেকশন হবে এবং ইতিহাসের সারা এবং বিশ্বমানের একটি নির্বাচন উপহার দিতে চান অন্তর্বর্তীকালীন সরকারের যে আমাদের প্রধান উপদেষ্টা আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূস, তিনিও বলেছেন এবং নির্বাচন কমিশনও বলছেন, এবং আমাদের মানে এটা আমরা তার উপরে পূর্ণ আস্থা রেখে আমরা কাজ করতে চাই। কিন্তু কাজ করার ক্ষেত্রে যারা স্টেক হোল্ডার, যারা এইগুলো বাস্তবায়ন করবেন, প্রশাসন এবং পুলিশ প্রশাসন এবং পুলিশ আইন রক্ষাকারী বাহিনী, তো তারা যদি সেই বিষয়গুলি তাদেরকে সেইভাবে পরিচালিত করা না যায় এবং তারা যদি পতিত ফেসিস্ট সরকারের আমলে নিয়োগপ্রাপ্ত সেই সকল পুলিশ অফিসাররা তাদের যে ভূমিকা, বিতর্কিত ব্যক্তিরা তাদের যদি কি পয়েন্টে থাকে, গুরুত্বপূর্ণ পদে থেকে তারা যদি ইন্টেনশনালি যে তাদের দেশে একটা অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করে তারা গোলাপানিতে মাছ শিকার করার একটা প্রবণতা থাকতে পারে। তো সেই প্রবণতা তো আমার মনে হয় যে সেটা যদি সরকার যদি সে মানে কঠোর হয় আর কি, সরকার যদি যে আগামী নির্বাচন যেটা বলছেন যে কোনো মূল্যে বিনিময় হোক, ফেব্রুয়ারি মাসের মাহে রমজানের আগে নির্বাচন, ফেব্রুয়ারির প্রথমার্ধের নির্বাচন বাংলাদেশে আমাদের নির্বাচন হবে, সেই ত্রয়োদশ নির্বাচন হবে, সেই নির্বাচনটি মানে সফল করতে হলে তো সেখানে পুলিশকে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে এবং প্রশাসনের পাশাপাশি সেই পুলিশ যদি তার এফিসিয়েন্সি না হয়, তারা যদি মানে এই পরিস্থিতি আগের থেকে যদি এই পরিস্থিতি তৈরি হতে থাকে, তাহলে হয়তো অন্য কোনো শক্তি, অন্য কোনো অপশক্তি হয়তো এটা বলতে পারে যে এই সরকারের সক্ষমতা নাই নির্বাচন করার, তাই এখন আমাদের অন্য কিছু মানে বিকল্প পরিস্থিতি তৈরি হতে পারে। দেশি বিদেশি চক্রান্ত হচ্ছে, সরকার পুলিশ শক্তিশালী করলো না কেন? আপনারা কি বলেন? করলো না কোনো, আমি ঠিক সেভাবে বলতে চাই না করলো না কেন, কিন্তু তারা করার ক্ষেত্রে আরও মনে হয় তৎপর হতে হবে, আরও সচেতন হতে হবে এবং তারা এই পুলিশকে মানে তারা যেন নিরপেক্ষভাবে তারা দায়িত্ব পালন করার ক্ষেত্রে যারা সক্রিয় ভূমিকা পালন করে, মানে দুষ্টের দমনশিষ্টের পালন যাকে বলে, সেই বিষয়গুলি যদি তারা মানে সিরিয়াস না হয় তাহলে পরিস্থিতি আরও অবনতি হবে, আরও অপরিণতি যেন না হয়, অস্থিতিশীল পরিস্থিতি তৈরি না হয়। এমনি তো ধরেন নির্বাচনকে সামনে রেখে আমাদের যে কেউ বলছেন
আমরা দেখেছেন যে বলছে সরকার ইসিকে ওই সরকার এবং ইসিকে বাধ্য করব যে আমাদের জুলাইয়ের সনদ অনুযায়ী পিআর পদ্ধতিতে নির্বাচন দিতে সরকারকে বাধ্য করা হবে, তাহলে নির্বাচন করতে দেওয়া হবে না। এই যে হুমকি দিচ্ছে, এইগুলো যে মানে প্রত্যক্ষ হুমকি এবং নির্বাচন কমিশনকে সরকারকে যারা দিচ্ছে তারা তো মনে হয় না যে মানে তারা নির্বাচন অবাধ সুষ্ঠু নিরপেক্ষ হওয়ার ক্ষেত্রে তাদের ভূমিকা। এই যে তাদের ভূমিকা বা এই যে তারা দাবি করছে, এদের সাথে কি আপনার এই বিশ্ববিদ্যালয়ে যে এখন বিশৃঙ্খল পরিস্থিতি, এটা কি আপনি যুক্ত করতে চান? যোগ্য স্বার্থ থাকতে পারে, আমি যোগ্য থাকতে পারে একটা অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করার জন্য। ধন্যবাদ আপনাকে। মাহমুদুর রহমান মান্না, আপনার আসলে কি মনে হয় যে এই যে সংঘাতটা কি নির্বাচন টার্গেট করে হচ্ছে বা এরকম কিছু হতে পারে? আপনার কাছে মনে হয় যে বিশ্ববিদ্যালয়গুলো উত্তপ্ত হওয়ার পেছনে? না, দেখেন এত গড়পড়তে কথাবার্তা বলা না খুব মানে খুব প্রাজ্ঞতার পরিচয় দেয় না, আপনাকে জানতে তো হবে। ধরেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ঘটনাটা, এটা নির্বাচনকে কিভাবে বাধাগ্রস্ত করতে পারে, জাতীয় নির্বাচনকে, আমার কাছে এখন কোনো সেখানে 400 ভোটের কথা আছে, সেটা হতে পারে, ওইটা হতে পারে, তাও আমি দেখছি না এখানে। এটা যেখান থেকে শুরু হয়েছে সেটাই তো ভালো করে জানি না, যেটুকু জানি সেটা একেবারে নেহায়তই একটা ছোটোখাটো বড় ঘটনা থেকে হয়েছে। বাংলাদেশে এরকম প্রচুর ইতিহাস আছে, পৃথিবীতেও আছে, ছোট্ট ঘটনা থেকে কত বড় ঘটনা ঘটে যায়। এইটাকে আপনি যদি এখন একটা রাজনৈতিক কালার দেন, খেয়াল করবেন, তার মানে আপনি মূল রাজনৈতিক যে ইস্যু সেটাকে কিন্তু সাইড ট্র্যাক করে গেলেন, উচিত মনে করি না আমি। একইভাবে ধরেন এই কৃষি বিশ্ববিদ্যালয়ের যে ঘটনা, এর মধ্যে আমি কোনো রাজনীতি দেখতে পাচ্ছি না। তো এইখানে আমি জোর করে বলবো, কেন ঢাকা ইউনিভার্সিটির ব্যাপার যদি বলেন, এইটা আমার কাছে বিগ কোয়েশ্চেন। এরকম করে এই ব্যাপারে যে রায়টা, ধরো আমি রায়টারই আগামতা কিছু বুঝতে পারছি না, যে একটা ছেলে ছাত্রলীগ করতো, শিবিরের মধ্যে ছিল, সে মনে করেছে আমি শিবিরই করবো, ছাত্রলীগ করবো না। করতে পারবে না কি? কেন পারবে না? এরকম তো কোনো নিয়ম নেই। আমার আজকে আমি যে পার্টি করছি সেটা করবো না, আমি আওয়ামী লীগ করতে হবে, আওয়ামী লীগ ছেড়ে দিয়েছি, তারপর সেটার জন্য কি সাজা হবে নাকি? এরকম তো হতে পারে না। তো এই জায়গাতে মানে এটা ভালো কাজ বন্ধ কাজ দিয়ে আমি বলছি না, আমি বলছি এটার কোনো ল তৈরি হয় নাই, আমি জাজমেন্ট দিয়ে দিলাম যে নির্বাচন বানচাল করার জন্য করা হচ্ছে। তো তারপর আবার চেম্বার জজ যে দিয়ে দিবে 1 ঘন্টার মধ্যে, আমি তো সিস্টেম যা জানি, ধরেন হাইকোর্টে একটা কিছু যদি জাজমেন্ট হয়, আপনি তার এগেইনস্টে অ্যাপিল করেন, অ্যাপিলটা অ্যাকসেপ্ট হয়, তারপর হিয়ারিং ডেট হয়, একদম সুমোটো করা যায়। আমি জানি না, এটা হয়তো করা যায়, না হলে তারা করলেন কীরকম করে। কিন্তু তার মানে হচ্ছে একটা পক্ষ তাহলে এইটা বন্ধ করতে চেয়েছে, আর একটা পক্ষ থাবা দিয়ে সেটাকে আবার খুলে দিয়েছে। ইটস এ বিগ, মানে কী বলবো, বড় ধরনের প্রশ্ন তৈরি করে যে ভেতরে কিছু খেলা আছে। ডাকসু দিয়ে এটা হলেও হতে পারে, এটা কিন্তু আমরা খুবই লাউড থিঙ্কিং বললাম, ভেতরের কথা বললাম না। আর বাকি যেটা বললেন, আমি জানি না অন্যান্যরা কী মনে করবেন, কোনো দল নির্বাচন বানচাল করতে চায়, আমি এ পর্যন্ত এরকম কথা বলি নাই। কেন জানেন? ধরেন জামাত ইসলাম অনেক ইস্যু তৈরি করছে, সবার আগে প্রার্থী তারা দিয়ে রেখেছে, সবার আগে প্রার্থীও দিয়েছেন, সব প্রার্থী দিচ্ছে, এনসিপি অনেক ইস্যু তৈরি করছে। কিন্তু আজকে দেখলাম তারা আবার বিএনপি অফিসে গিয়ে ফুলের শুভেচ্ছা দিয়ে তাদের অনেক কামনা করেছে। তো এদের যে সমস্ত ডিফারেন্সগুলো আছে, সেই ডিফারেন্সগুলো তো থাকতেই পারে। আমি মনে করি যে আপনি যদি পিআর না দেন তাহলে ধ্বংস হয়ে যাবে, নির্বাচনে গণতন্ত্র আসবে না। আপনি মনে করেন ওই পিআর দিলে জীবনে গভর্নমেন্টই বাড়াতে পারবেন না, এরকম বিতর্ক তো গণতন্ত্রে আছে। এইটার কারণে উনি নির্বাচন বানচাল করতে চাইলে কি হবে? এই গভর্নমেন্ট যদি নির্বাচন করতে না পারে, তার মানে মার্শাল আসতে হবে। তো আমি তো অন্য কোনো পথ দেখি না। মার্শাল্লা যদি আসে, তাহলে বিএনপিরও সুখ নাই, জামাতেরও সুখ নাই, রাজনীতি করতে পারবে না। তাহলে চাইবে কেন? এইটুকু বোধ কি তাদের মধ্যে হচ্ছে না? আমি এই জন্যে দেখি যে কথা যখন বলছেন, তারাও নির্বাচন করব না এই টোনটা রাখছেন না, তারা বলছেন এটা বন্ধ করব, বাধ্য করব সরকারকে। এইসব থ্রেট আমি ভাই জাসদ করেছি, কত যে দিয়েছি তার কোনো ঠিক নাই। রাজনৈতিক দলগুলো দায়িত্বজ্ঞানহীন থ্রেট দিত আগে। এখন তো আমাদের রাজনীতি আরও ভালো জায়গায় আসছে, একটু বিবেচনার জায়গায় আসছে, যুক্তির জায়গায় আসছে, এবং একটা পরিশীলিত জায়গায় আসছে, রিলেটিভলি পরিপূর্ণ অর্থে না। আমি সেই জন্য ওইটা মনে করি না, বরঞ্চ আমি মনে করি যে ব্যর্থতাটা হলো সরকারের। একটা কী টাইপের সরকার বলবো জানেন, খারাপ শব্দ যদি বলি, নাদান টাইপের, বোঝেই কম, ইস্যুগুলোই বোঝে না। ইস্যু যদি বুঝতো তাহলে বলেন আমাকে, এই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এত দূর গড়াতে পারে, সকালবেলায় ওখানে পুলিশ যাবার কথা না, কেন গভর্নমেন্ট পারলো না? একইভাবে দেখেন যে টঙ্গীপাড়াতে যে ঘটনা ঘটলো, ওটা তো 2-3 দিন আগে থেকে জানে, তারা মাঝপথে করে ফেলতে পারতো। এইরকম বহু জায়গাতে অ্যাকশনে ঠিক করতে পারতো। আর একটা হলো, আমি প্রথম থেকে বলতাম যে ডক্টর ইউনূসের সবার সাথে রেগুলার কথাবার্তা বলা উচিত,
সবই যে ফর্মাল বলতে ব্যবহৃত করে কথা নেই, বলতে বলতে অনেক সময় সম্পর্ক সহজ হলে, নরম হলে তখন বোঝানো যায়। পলিটিক্যাল ডিসকোর্স এই জিনিস, এই ডিসকোর্স ছাড়া পলিটিক্স এগোয় না, এটা তো করে নাই তারা, ফলে যেখানে আটকে গেছে সেখান থেকে তারপর যে কথা বলার চেষ্টা করছে। ধন্যবাদ আপনাদের দুজনকে। আবার আসবো, একটা বিরতি নিয়ে আসি, বিরতি থেকে এসে কথা বলবো। দর্শক, কথায় অনেক কিছু হয়। প্রধান উপদেষ্টা কথা বলছেন, গতকাল 3টি রাজনৈতিক দলের সঙ্গে কথা বলেছেন, আগামীকাল আরো 7টি দলের সঙ্গে কথা বলবেন। এই প্রসঙ্গে আমরাও কথা বলতে চাই। বিরতি থেকে এসে একটা বিরতি নিচ্ছি, ফিরছি একটু পর, সাথে থাকুন। বিরতির পর আবারও স্বাগত। দেখছেন RSL স্টিল জনতন্ত্র গণতন্ত্র। কথা বলছিলাম শিক্ষাঙ্গনের উত্তপ্ত পরিস্থিতি নিয়ে এবং জাতীয় রাজনৈতিক প্রসঙ্গও এসেছে। গতকাল প্রধান উপদেষ্টা 3টি রাজনৈতিক দলের সঙ্গে বসেছেন, আগামীকাল 7টি দলের সঙ্গে বসবেন। জনাব খায়রুল কবির খোকন, এই প্রসঙ্গের আগে আপনার কাছে আরেকটি প্রসঙ্গ আনতে চাই। মবকারীরা 300 আসনে ভাগ হয়ে যাবে, সুবিধা করতে পারবে না, মার্কিন দূতকে সিইসি বলেছেন। মবকারীরা 300 আসনে কিভাবে ভাগ হতে পারে? না, এটার কি উদ্দেশ্য উনি বলেছেন এইভাবে বলাটা মনে হয় যুক্তিযুক্ত হয়েছে কিনা আমি ঠিক বুঝতে পারছি না। তারপরে সেই মার্কিন যুক্তরাষ্ট্রের একে বলেছেন, রাষ্ট্রদূতকে বলেছেন এই কথাটি। তো সেখানে আমাদের এই বিষয়টি কি প্রসঙ্গে বলেছেন এবং কেন বলেছেন? মবকারীরা কি এরকম এত বড় শক্তিশালী হয়ে গেছে? সরকার অসহায় ওদের কাছে, দেশ অসহায়, বা আইন প্রয়োগকারী সংস্থা যে তারা 300 আসনে ভাগ হয়ে সে নির্বাচনকে পণ্ড করতে পারে বা নির্বাচন ভণ্ডল করতে পারে, আশঙ্কা ওনার রয়েছে। তো এই আশঙ্কা এইভাবে বলা মানে একটি মানুষের মধ্যে একটি আতঙ্ক, ভয় ঢুকিয়ে দেওয়া। আমি মনে করি যে এটা আগের প্রসঙ্গে যাই এবার। সেটি হচ্ছে যে দেশে কোনো অরাজক পরিস্থিতি হলে রাজনৈতিক দলগুলোর সাথে প্রধান উপদেষ্টা বসছেন। যারা মাহমুদুর রহমান মান্না বলেছেন যে সরকারের অনভিজ্ঞতা, এবং উনি বলেছেন নাদান সরকার উনি বলতে চান। সেই জায়গা থেকে গতকাল 3টি রাজনৈতিক দল, আপনাদের দল সহ বসেছেন, আগামীকাল 7টি দলের সঙ্গে বসবেন। গতকাল যে রাজনৈতিক দলগুলো বসেছিল বিএনপি সহ, বিএনপিকে বেশ উৎফুল্ল দেখা গেল ছবিতে আর কি, যেটি আমরা দেখেছি। আর এনসিপি এবং জামাতের তাদেরকে বেশি উৎফুল্ল দেখা যায়নি, ব্রিফিংয়ের সময় ওরকম দেখা যায়নি। এই যে বাইরে যে বিতর্ক, দূরত্বটা, এটা কি আসলে অনেক বড় আকার ধারণ করছে ভিতরেও? বা প্রধান উপদেষ্টা কি আলাদা কোনো ফেভার করছেন বিএনপিকে? না, বিএনপিকে আলাদা ফেভার করার কোনো আমি যৌক্তিক কারণ তো আমি দেখছি না। মানে সেখানে প্রধান উপদেষ্টা জাতির কাছে কমিটেড যে তিনি একটি বিশ্বমানের একটি সুষ্ঠু নির্বাচন উপহার দিবেন জাতিকে। বারবার উনি বলেছেন যে নির্বাচন করার পর, নির্বাচন করে তিনি ব্যাক টু দ্য পেভিলিয়ন, এবং তিনি কোনো সরকারের পরবর্তী সরকার কোনো পদেও থাকবেন না, এ কথা বলেছেন। এবং তার উপরে আমরা আস্থা রাখতে চাই। তিনি যে মানে যেই কথাগুলি বলছেন সেই কথার প্রতি তো আমাদের জনগণের, এই দেশের মানুষের, রাজনৈতিক দলের আস্থা, বিশ্বাস, কনফিডেন্স তৈরি হয়েছে। যদিও মানে দেশ পরিচালনার ক্ষেত্রে তারা অসঙ্গতি রয়েছে। হ্যাঁ জি, অনেক কিছু সামাল দিতে পারছে না। ল অ্যান্ড অর্ডার থেকে শুরু করে অর্থনৈতিক অবস্থা, বিভিন্ন পরিস্থিতি, পরিবেশ এখনও পুরোপুরি নিয়ন্ত্রণ। একটি অনির্বাচিত সরকারের পক্ষে, মানে যেহেতু তারা সেখানে যারা আসছেন বর্তমান সরকারের উপদেষ্টা যারা রয়েছেন, তারা অধিকাংশ ধরেন এনজিও থেকে আসছেন বা ব্যাংক থেকে আসছেন, বিদেশ থেকে আসছেন, যার কারণে তাদের সেই অভিজ্ঞতাও কম রয়েছে। সেই অভিজ্ঞতার কারণে হয়তো তারা সেইভাবে দেশ পরিচালনার ক্ষেত্রে তাদের অভিজ্ঞতা না থাকার কারণে হয়তো সঠিকভাবে পরিচালনা করতে পারছেন না। সেখানে কিন্তু আমাদের রাজনৈতিক দলগুলোর সাথে একাধিকবার বসা হচ্ছে, রাজনৈতিক দলগুলো তাদের সাথে মানে মত বিনিময় করছেন কীভাবে নির্বাচনটা করা যায়, দেশে একটি সুষ্ঠু নির্বাচন করা যায়। যারা আমাদের মানে ফেসিবাদ বিরোধী একটা জাতীয় ঐক্য মত যারা তৈরি হয়েছে, তারা আমরা তো সবাই একটি জায়গায় আসছি। 5 তারিখের বিষয়ে আপনারা সবাই এক জায়গায়, কিন্তু এখন যে তর্ক বিতর্কের পর্যায়ে যেটি আছে, বা কোনো একটা দুর্ঘটনা ঘটলে পুলিশ যেভাবে নিষ্ক্রিয় আছে, সেই ক্ষেত্রে নির্বাচনে আপনাদের এই যে কথার লড়াইটা কি মল্লযুদ্ধে চলে যাবে কিনা, ভোট বানচালের দিকে চলে যাবে কিনা? না, আমি মনে করি না এই সরকার সামাল দিতে পারবে। না, আমাদের ভিন্নমত থাকবে, আমাদের আদর্শ ভিন্ন থাকবে, এবং আমাদের যে আমাদের গণতান্ত্রিক রাষ্ট্রে আমরা যে দীর্ঘদিন যে আমরা ভোটাধিকারতে বঞ্চিত, তা হলো একটি অগণতান্ত্রিক সরকার, অবৈধ সরকার, মাফিয়া সরকার, একটি দানবীয় সরকার আমরা বলি, যে একটি মানে জালিম সরকার। তার বিরুদ্ধে লড়াই করেছি আমরা গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য।
আমরা আইনের শাসন, বিচার বিভাগের স্বাধীনতা, ন্যায় বিচার, মানবাধিকার, মত প্রকাশ স্বাধীনতার জন্য এবং একটা মৌলিক অধিকারের জন্য, সেখানে আজকে আমরা ফেসিবাদের পতন হয়েছে। কিন্তু ফেসিবাদ বিরোধী আমাদের যে জাতীয় ঐক্যমতের ভিত্তিতে আমাদের যে আলোচনাগুলো চলছে, সেখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের মধ্যে কিছু কিছু বিষয় নিয়ে যেগুলো নিয়ে আমাদের মানে এখন মতবিরোধ হচ্ছে। আমরা একমতে অধিকাংশ জাতীয় ঐক্যমত কমিশনও হয়েছে, আমরা জানেন যে সেখানে সে আমাদের অধিকাংশ ইয়ের সাথেই মানে মতের সাথে আমরা ঐক্যমত পোষণ করেছি। সংস্কারের ব্যাপারেও প্রায় দুই একটি ব্যাপারে নোট অফ ডিসেন্ট দেওয়া হয়েছে। অধিকাংশ বিষয়গুলি আমরা ঐক্যমত, অনেকগুলো সারও আমরা দিয়েছি। আমাদের দলের পক্ষ থেকে একটি জবা রাষ্ট্র সংস্কার দিয়েছে আমাদের আলী রিয়াজ, তিনিও বলেছেন আমাদের জাতীয় ঐক্যমতের কমিশনের সভাপতি, যেমনি বলেছেন যে বিএনপির অধিকাংশ সংস্কার করেই ফেলেছেন। তারপরে এই সংস্কার, পিআর এবং জাতীয় নির্বাচন, স্থানীয় নির্বাচন বলেছেন, তারও গণপরিষদের নির্বাচনের কথা বলতেছেন কেউ, এগুলো বলছেন যে দৃশ্যমান হতে হবে বিচার এবং আমাদের সংস্কার, তা না হলে নির্বাচন দেওয়া হবে না। এই ধরনের যে পরিস্থিতির কারণে দেখা যায় যে আমাদের এইগুলো নিয়ে আলোচনা করে আমরা চাচ্ছি যে এগুলো নিয়ে আলোচনা হতে পারে, আলোচনার প্রেক্ষিতে সরকারের সাথে ওদের সাথে আলোচনা করে আমরা একটা ঐক্যমতে একটা যাওয়া দরকার। নির্বাচনটাও জরুরি। আমি মনে করি নির্বাচনের মধ্যে দিয়ে এইগুলো করার ফলশ্রুতিতে আমাদের মধ্যে যদি আমরা যে উদ্দেশ্যে লড়াই করেছি, আমরা যে একটা গণতান্ত্রিক সরকার, জনগণের সরকার প্রতিষ্ঠা করতে চাই, তাহলে আমার মনে হয় যে আমাদের নির্বাচনকে সামনে রেখে যেগুলো যেসব সংস্কারের বিষয় না বললেই নয়, আর যেগুলো তো জাতীয় সংসদে গিয়ে সেখানে কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট হবে, সেগুলো সেখানে হবে। কিন্তু এখানে যেগুলো নির্বাচন করা মোটা দাগে যেগুলো দরকার সেগুলো নিয়ে নির্বাচনে যাওয়া উচিত, যেগুলোর মোটামুটি প্রায় একটা জায়গায় চলে আসছে আমরা সমস্ত দলই। তা সেই জায়গার মধ্যে তারা যে বিষয়গুলো নিয়ে তারা যে বার্গেনিং করে হয়তো তারা কিছু সুযোগ সুবিধা নেওয়ার জন্য, পর্দার অন্তরালে কিছু সুবিধা নেওয়ার জন্য হয়তো তারা করছেন। আমি আশা করব যে তারা এই বিষয়ে তারা উদারতা দেখাবেন, সৌবুদ্ধ উদয় হবে এবং আমাদের এই অনৈক্য বিভেদের কারণে জাতীয় ঐক্যমতের মধ্যে যদি ফাটল, বিভাজন বেশি হয়ে যায়, তাহলে আমাদের এই পতিত ফেসিবাদের দোসররা আবার প্রেতাত্মারা আবার তারা মাথাচাড়া দিয়ে অনুপ্রবেশের সুযোগ পাবে। সেই সুযোগটা আমরা না দিয়ে যেন আমাদের বৃহত্তর স্বার্থে আর যেন সেই ফেসিবাদের দোসররা রাজনীতিও ফিরে আসতে না পারে, তার জন্য আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে। ছোটখাটো বিষয় ছাড় দিয়ে হলেও আমাদের একটা জায়গায় আসতে হবে। আমাদের একটা ঐক্যমতের ভিত্তিতে, একটা জাতীয় ঐক্যমতের ভিত্তিতে আমরা মোটামুটি আলোচনা একটা পর্যায়ে আসাই মনে করি। সরকার আন্তরিক, বিরোধী দলের সাথে আমরা এগুলো নিয়ে সব বিরোধী দল মানে আমরা সব রাজনৈতিক দল যারা আমরা একসাথে এখন আমরা আলোচনা করছি আর কি, যে আগে 7 দলের সাথে আলোচনা করবে না আমাদের বর্তমান প্রধান উপদেষ্টা আলোচনা করে আমার মনে হয় যে একটা জায়গায় আমরা চলে যাবো। নির্বাচনটা সঠিক সময়ে হবে। হয়তো গোটা বাংলাদেশের মানুষ 16 বছর ভোট দিতে পারেন নাই, একটি অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য নির্বাচনের মধ্যে তাদের ভোটাধিকারের মধ্যে দিয়ে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা হবে, জনগণের সরকার প্রতিষ্ঠা হবে। সেই প্রতিষ্ঠার জন্য আমার মনে হয় যে আমাদের সরকার ঐক্যবদ্ধ থাকতে হবে। জি, ধন্যবাদ আপনাকে। ঐক্যবদ্ধ থাকতে হবে বলছেন, একটা সমঝোতা হবে বলছেন, আশাবাদী, জি আশা করছেন একটা সমঝোতা হবে। কিন্তু জামায়াত এনসিপি বলছে যে সরকার বিএনপির দিকে ঝুঁকে আছে, বিএনপি বলছে জামায়াত এনসিপি নির্বাচন বানচাল করার ষড়যন্ত্র করছে। আসলে কি সমাধানের দিকে যাচ্ছি যারা মাহমুদুর রহমান মান্না, এবং যেই জটিলতাগুলো আছে সেগুলোর কোনো সমাধান এখনো দেখা যাচ্ছে না, বিশেষ করে আইন শৃঙ্খলা পরিস্থিতি? আমি এরকম করে বলতে পারি, a solution will be imposed on all the political parties and the stakeholders. বাংলা কিরকম করে বলবো, একটা সিদ্ধান্ত যারা অংশী এই সামগ্রিক প্রক্রিয়া তাদের উপরে চেপে আসবে। কেন চেপে আসবে? এটা খুব স্পষ্ট যে জুলাই সনদ তৈরি করবার জন্য যে কটা ব্যাপারে ডিফারেন্স হয়েছে, সেখানে বিএনপি বলেছে তারা তাদের পজিশন থেকে সরবে না। লাইকওয়াইজ জামাত এবং এরাও একই কথা বলেছে, সরবে না মানে তারা তাদের পজিশনে আছে। তো এইটা তো আপনি একটা ঐকমত্য হিসেবে দেখাতে পারবেন না, এইটা আপনি একটা রেজলিউশন করে সই করতে পারবেন না যে আমরা ক্ষমতায় গেলে বা আমরা নির্বাচনের পরে এগুলো সব বাস্তবায়ন করব সংসদের মধ্যে দিয়ে, এইটা হবে না। তো ওইটা মেনে নিয়ে নির্বাচন করতে হবে। আমি এটা বলতে পারি সেইটুকু যেহেতু সবাই নির্বাচন করতেই রাজি হবেন, এই জন্য আমি মনে করছি যে তারা হয়তো এটা মেনে নিয়েই নির্বাচনে যাবেন, এইটুকু বলতে পারি আমি। কিন্তু এই যে জুলাই সনদের আইনি ভিত্তি যেটা চাচ্ছেন তারা, যে নির্বাচনের আগে বা জুলাই সনদের ভিত্তিতে নির্বাচন, তো সেইখানে বরফ গলবে কিভাবে? জুলাই সনদের আইনি ভিত্তি মানে হয়েছে কি জানেন, খুবই কঠিন যখন থাকে না তখন একটা সিলভার লাইন থাকে। এখন এই সিলভার লাইনটা যদি আপনি আমাকে বলতে পারেন, সাপোজ আমার মাথায় কিছু আছে, আপনি আমাকে বলতে যদি বলেন আমি বলবো না, কারণ আমি যদি বলি তাহলে আমার প্রতিপক্ষ ওইটার কাউন্টার যুক্তি এই সময়
তৈরি করবার সময় পাবে। দিব কেন? আমি তাদেরকে টেবিলে বলবো এইটা আছে, দেখি আপনারা কি মানতে পারেন কিনা। তাদের কোনো জবাব না থাকলে তো মানতে হবে। মানে এইখানে উইটের খেলা হবে। কিন্তু এটা কিছু কিছু হয়েছে, অত খুব তীব্র মাত্রায় না হলেও আমাদের আলোচনার মধ্যে কিছু কিছু হয়েছে, এবং সেই উইটের খেলায় আমি বলবো বিএনপি মোটামুটিভাবে জিতেছে। এখন পর্যন্ত তারা সেই জায়গাছে। ওই যে জিজ্ঞেস করলেন না যে আলোচনা হলো, যে সেই আলোচনাতে দেখা যায় বিএনপি খুব খুশি। আর বিএনপি তো এমনিতেই খুশি, কারণ ভোট যদি হয় তো বিএনপি জিতবে, তারা কনফার্ম বলেছে না 2/3 মেজরিটি পাবো। তার মানে দে আর ড্রিমিং অফ পাওয়ার। তো তারা খুশি থাকবে, আর এরা কিন্তু ক্ষমতা পাবে তা মনে করছে না। কিন্তু তারপরে কদ্দূর পর্যন্ত নিজেদেরকে ডিফাইন করতে পারে যে আমরাও আছি, আমরাও বিরোধী দল হিসেবে বা যেভাবে হোক আমরা একটা শক্তি, সেই জন্য তারা ওই লড়াইটা করবে। আমি ব্যক্তিগতভাবে মনে করি নির্বাচন বানচাল করার জায়গায় হয়তো তারা যাবে না বা ওই চিন্তা করবে না, কিন্তু নিজেদেরকে ওই জায়গায় প্রেস করে মানুষের সামনে একটা কৃতিত্বের জায়গা নেবে, একটা রাজনীতির বিতর্ক বা রাজনীতির ভিত্তি তৈরি করে সামনের দিকে যেতে চাইবে। এই কাজটা হয়তো তারা করবে। তো সেটা তারা করতেই পারে, তাদের সেই রাইটটা আছে। আর যে বৈঠকের কথা বলছেন, এগেন আই এম সরি টু সে যে প্রফেসর ইউনুস ডেকেছেন। আমি সবসময় বলি না আমার টিচার ছিলেন, তার সাথে বেয়াদবি করা তো সাজে না, কিন্তু আগামীকাল সম্ভবত আমি তাকে বলবো। ও কালকের বৈঠকে তো আমিও যাচ্ছি, আমাদের দলতে আমার 7টা দলের সব জায়গা থেকে 2 জন করে যাবেন, তো আমিও দলের প্রতিনিধি হিসেবে একজন যাব। আমি যেহেতু দলের প্রেসিডেন্ট, আমি তাকে এই যে বিষয়গুলো আজকে এখানে আলোচনা হলো, খুবই গ্রেভ একটা সিচুয়েশন, যেটা ভোট করা যাবে কি না, ইন্টারনাল ডিসিপ্লিন, ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন কন্ট্রোল করতে পারবেন কি না, এইটা তাকে বলবো। যে আপনি যে ড্রিমের কথা বলছেন, রিয়েলিটিতে কিন্তু সেই ড্রিম সত্যি পরিণত হয়নি, কি করবেন বলবো, এটা দেখি। ধন্যবাদ আপনাকে। 1 মিনিটের বা 2 মিনিটের জন্য আসবো। খায়রুল কবির খোকন, যেই প্রশাসন 2024 সালে নির্বাচন বাস্তবায়ন করেছিল, যেই পুলিশ করেছিল, সেই পুলিশ সেই প্রশাসনই আছে, সম্ভব কি একটা ভালো নির্বাচন করা? হ্যাঁ, ওটার সংখ্যা তো কিছু থেকেই যায়। তারপরেও যখন অনেকে সেই মানে পরিবর্তিত পরিস্থিতির কারণে সেই সব ব্যক্তিগুলি এখন নিজেদেরকে এই সরকারের কর্মকর্তা হিসাবে তারা নিজেরা প্রমাণ করতে চাবে যে তারা ফেসিবাদের দোষর ছিল না, তারা আরো বেশি তারা অ্যাক্টিভ দেখাচ্ছে অনেক ক্ষেত্রে আর কি। তো এটা আমি মনে করি যে এই ব্যক্তিগুলি যারা দল চালাবে, যাদের নির্দেশে দেশ পরিচালিত হবে বা সরকারের, এবং সেই নির্দিষ্ট যে বাইরে যাবে না, তারা তাদের নির্দেশের বাইরে গেলে তার চাকরির ক্ষেত্রে সমস্যা হতে পারে। কারণ আমরা জানি যেসব কি পয়েন্টে যারা ছিল, ও তারা যে বেনজিরের মতো যারা ছিল, তারা পরবর্তীতে যারা ছিল অনেকেই, হারুন্ডা যারা ছিল, তারা তো এখন পলাতক রয়েছে। এখন তাদের যে পেতাতারা যারা রয়েছিল, তাদের নির্দেশে যে অপকর্মগুলি হয়েছে, যে গুম খুন এবং যে হয়েছে, তো তারা কিছু কিছু জায়গা যারা রয়েছে তাদেরকে কিন্তু তারা কিন্তু সেখানে কিন্তু ইয়েতে নাই, লাইমলাইটে নাই, তারা কিন্তু কি পয়েন্টে নাই। এই জন্য আমার মনে হয় না যে খুব একটা প্রভাব পড়বে মনে হচ্ছে না। আমার মনে হচ্ছে যে পুলিশকে যদি সেভাবে নিয়ন্ত্রণ করা যায়, মানে যারা প্রশাসন চালাবেন আর কি, তাহলে তাদেরকে দিয়ে আগামী নির্বাচন করা খুব অনেক ধন্যবাদ আপনাদের দুজনকে গুরুত্বপূর্ণ সময় দেওয়ার জন্য, আমাদেরকে মূল্যবান মতামত দেওয়ার জন্য। দর্শক, কথা বলছিলাম শিক্ষাঙ্গনে কেন উত্তপ্ত হচ্ছে পরিবেশ, সেই প্রসঙ্গে এবং জাতীয় রাজনীতি নিয়েও বেশ কিছু কথা হলো। এই আগুন, এই উত্তাপ কিছুটা ম্রিয়মান হয়ে সুন্দর পরিবেশে একটি নির্বাচন অনুষ্ঠিত হবে এবং নতুন একটি সরকার বাংলাদেশকে নতুনভাবে সুন্দরভাবে পরিচালনা করবে, সেই দিকে বাংলাদেশ এগোবে। প্রত্যাশা রেখে আজকের আয়োজন এখানে শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।